রাতেই নির্ঝর রাজধানীতে ফেরে এবং নিজের কিছু বিশ্বস্ত গার্ডকে ছায়ার উপরে দূর থেকে নজর রাখার কথা বলে। রাতের ঘুম মেয়েটা কিভাবে কেড়ে নিয়েছে? এটা কি কোনো কালো জাদু চলছে তার সঙ্গে? চৌধুরী বাড়িতে বেশ কিছু নতুন সার্ভেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে ভালো করে শিক্ষা দিচ্ছে রোজি। কিভাবে কি করবে তারা। পেছনে থাকা আগের সার্ভেন্টগুলো কানাঘুষা করছে। ম্যাডাম রোজিকে দেখেছো? আমার তো মনে হয় উনিই হবে জনাবের বউ। আমারও তাই মনে হয়। তবে যাই বলো, দুজনকে একসঙ্গে বেশ ভালোই লাগে। হ্যাঁ, ম্যাডাম রোজি নিজের যত্নে কত কিছুই করে। প্রায় প্রায় তো সে 20 কেজি দুধে গোসল করে। ওনার জীবনটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, সবাই চায় ম্যাডাম রোজির মতো সুন্দর একটা জীবন। তার উপরে জনাবের সঙ্গে তাকে কি মানায়। রোজি এইসব মন্তব্য শুনতে পায় ঠিকই, কিন্তু না শোনার ভান করে, যাতে করে ওরা না বুঝতে পারে রোজির এইসব শুনে ভালো লাগে। আর তারা এইসব গসিপ চালিয়ে যায়। সে এইসব দায়িত্ব কাঁধে নেয় শুধুমাত্র নির্ঝরের জন্য, যাতে করে সবাই তাকে মিসেস নির্ঝর চৌধুরী হিসাবে পারফেক্ট মনে করে। রোজির সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মাঝেই নির্ঝর রেডি হয়ে নিচে নামে। তার কোনো কাজ আছে, বাইরে গাড়ি এসে বসে আছে, সরকারি গার্ডসও আছে সঙ্গে। এমন সময় রোজি দৌড়ে যায়। নির্ঝর, ওয়েট করো। কাজে বের হবার আগে সবসময় খেয়ে বের হতে হয়। আমার সময় নেই, রাস্তা ছাড়ো। না প্লিজ, খেয়ে যাও। তোমার পছন্দের নাস্তা বানিয়েছি সার্ভেন্টকে দিয়ে। এমনভাবে বলছো যেন নিজে বানিয়েছো। নির্ঝর রোজিকে পাশ কাটিয়ে চলে আসতে গেলে একটা কথা মনে পড়ে যায়। বাই দা ওয়ে, দাদিকে ঠিকঠাক পৌঁছে দিয়েছিলে তো? হ্যাঁ, দিয়েছিলাম। গুড। নির্ঝর বেরিয়ে যায়। রোজি এইটুকুতেই সন্তুষ্ট হয়ে যায়। তৌফিক হাসান সকাল সকাল নিজের কাজে চলে গিয়েছে। ছায়ার আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠে ছায়া গোসলের জন্য ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে ঢিলাঢালা জামা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। জামার গলাটা একটু ছড়ানো। ছায়া ঘুমের পর কালকের কথাটা প্রায় ভুলে গিয়েছিল নিজের ভ্রম মনে করে, কিন্তু এখন আয়নার সামনে দাঁড়াতেই গলায় বেশ লালচে দাগ দেখা যাচ্ছে। ছায়া হাত দিতেই হালকা ব্যথা অনুভব হলো। ছায়া বুঝতে পারলো হয়তো কাল সত্যিই তার সঙ্গে এমন কিছু হয়েছে। ছায়ার চোখ ছলছল করে ওঠে। চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। কালকে কে এমনটা করলো? চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই বাহির থেকে তার বন্ধু এবং বান্ধবীর কণ্ঠ ভেসে আসে। ছায়া, এই ছায়া, বের হ ভাই। ছায়া চোখ মুছে ওড়নাটা জড়িয়ে বেরিয়ে দেখে তার বন্ধু জারিন এবং ফারহান এসেছে। এই, তোরা কোথা থেকে এলি? আয়, ঘরে আয়। না রে, ঘরে যাব না। তুই চল, আমরা একটু হাঁটতে যাই। কোথায় যাব হাঁটতে? আমি এখনো খাইনি। আরে ছায়া, ফারহানের আম্মু আমাদের জন্য রান্না করে রেখেছে, সেখানেই খাবো। সেতু, অর্ক, হৃদয়, ওরা সবাই সেখানে গেছে। আমরা দুজন তোকেই ডাকতে এলাম। আরে ভাই, আজকে কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের জন্মদিন। বিকালে করতে চেয়েছিলাম, কিন্তু বিকালে ভাই আর আমরা নানু বাড়ি যাচ্ছি। তাই মা তোদেরকে এখন আসতে বলো। ও দাঁড়া, শুনে আসি মায়ের থেকে। আপুকে নিয়ে চল। আপু তো সকাল সকাল নিজের ভার্সিটিতে বেরিয়ে গেছে। আমি কি করে ওকে নিয়ে আসব? আচ্ছা চল, তাহলে আমরা সবাই যাই। ছায়া মায়ের থেকে পারমিশন নিয়ে চলে যায় ফারহানদের বাড়িতে। নিজের মিটিং শেষ করে নির্ঝর তার বাসভবনে চলে আসে। সেখানেই ব্রেকফাস্ট করবে সে। কিছুটা ফ্রি সময়ও কাটাবে। নির্ঝর সেখানে প্রবেশ করার পর সোজা রুমে চলে যায়। এখানে প্রাইভেট মিটিং এড়িয়ে বাদেও প্রাইভেট কামরাও রয়েছে, যেটা শুধু নির্ঝর ব্যবহার করতে পারে। সেখানে গিয়ে নির্ঝর আগে ছায়াকে, যাদেরকে নজর রাখতে পাঠিয়েছিল, তাদেরকে কল করে। কি অবস্থা জনাব? ম্যাম তো তার বন্ধুর বাড়িতে গিয়েছে। বন্ধুর বাড়িতে শুনে নির্ঝর কিছুটা গম্ভীর হয়ে যায়। বন্ধু? কেমন বন্ধু? বলতে পারি না, তবে সেখানে জন্মদিন হয়তো, সেই জন্য গিয়েছে। কিন্তু আমার তো সেই বাড়ির ভেতরে যেতে পারছি না। এটা কোথায়? ম্যামদের বাড়ির এলাকাতেই। ঠিক আছে। নির্ঝর আর এক মুহূর্তও দেরি করলো না।
সেখান থেকে খাবার না খেয়েই রওনা করে সায়াদের গ্রামের উদ্দেশ্যে। ফারহানের ছোট ভাইয়ের জন্মদিনে ওরা বেশ মজা করে। এরপর খাওয়া দাওয়া করে ফারহান বাদে সবাই বেরিয়ে আসে। আচ্ছা চল না, তাহলে আমরা একটু সমুদ্রের পাড়ে থেকে ঘুরে আসি। না রে ভাই, কালকেই গিয়েছি আমি। আমি যাব না আজকে। হৃদয় ছায়ার হাতটা ধরে বসে। তুই যাবি না মানে? যাবি। সব সময় এমন বুড়ি মহিলাদের মতো কেন করিস? ছায়া কিছুটা নাটক করে বলে, হ্যাঁ আমি ডিহাইড্রেশনে ভুগছি। আমার চারিদিকে অন্ধকার, শুধু পানি লাগবে। হৃদয় ছায়ার হাতটা ধরে ছায়াকে সোজা ধরে দাঁড় করায়। এত নাটক কিভাবে করিস? চল, তোকে সমুদ্রে ফেলে দিচ্ছি, একেবারে হাইড্রেট হয়ে যাবি। ছায়া ভেঙচি কাটে, জানিস যখন নাটক করছি তাহলে বুঝিস এখন আমার যাওয়ার মোটেও মুড নাই। তোরা যা, বিশ্বাস কর কাল গিয়েছি, না হলে যেতাম। হৃদয় হাত ছেড়ে দেয় ছায়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, তুই থাক। হ্যাঁ, ওই যে কিছু দূর হাঁটলেই বাসা। আমি বাসায় চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাস। টাটা। ছায়ার এসব কীর্তিকলাপ কেউ গাড়িতে বসে বসে রাগান্বিত দৃষ্টিতে দেখছিল। সে আর কেউ নয়, স্বয়ং নির্ঝর চৌধুরী। ছায়াকে অন্য পুরুষের সঙ্গে এমন খোলামেলা হতে দেখে মাথায় রাগ উঠে যায় তার। সে মাত্রই এসেছে এখানে, এসেই রাস্তায় ছায়াকে দেখে গাড়ি থামায়। আর এসব কাণ্ড দেখে এখন রাগ মাথায় উঠে নাচছে তার। বন্ধুরা অন্য রাস্তায় চলে যায় আর ছায়া সামনের গলিতে ঢুকে যায়। দুপুরের খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছে, তাই এখানে তেমন কাউকেই দেখা যাচ্ছে না। ছায়া আপন মনেই হাঁটছে, কিন্তু সে বুঝতে পারছে না বাড়িতে গিয়ে তার জন্য কি অপেক্ষা করছে। গুনগুন করে গান গাইতে গাইতে ছায়া বাড়িতে চলে আসে। ছোট্ট বাড়ির সামনে এতগুলো দামি গাড়ি দেখে অবাক হয় ছায়া। ও মা, কে এসেছে আমাদের বাড়িতে? ভাবতে ভাবতেই ভেতরে আসে ছায়া। বুড়ো কুচকে সামনে তাকিয়ে আছে। তার মা বাবার সামনে কোনো রাজার মতো করে বসে আছে নির্ঝর। তার মা বাবা মাথা নিচু করে বসে আছে। ছায়া বুঝতে পারছে না ঘটনাটা এখানে কি ঘটেছে। বাবা, মেয়ের ডাক শুনে তৌফিক হাসান মাথা তুলে তাকায়। ছায়া, কি হয়েছে বাবা? কিছু না মা, ঘরে যা। কেন আব্বু? আমার বউকে ঘরে কেন পাঠাচ্ছেন? আমার বউ, কথাটা শুনে ছায়ার ঠিক হজম হলো না। আমার বউ মানে? ছায়ার কণ্ঠে তেজ শুনে তৌফিক হাসান উঠে দাঁড়ায়। মারে, তুই ঘরে যা, আমি আসি তো। নির্ঝর বাঁকা হেসে ছায়ার চোখে চোখ রাখে। আমার বউ মানে হচ্ছে আমার সম্পত্তি, আমার অর্ধাঙ্গিনী, আমার পাঁজরের ন্যায় বাঁকা যে মেয়ে, সেই মানুষটা সে মির্জা মেহেরিন ছায়া। মিসেস নির্ঝর চৌধুরী, এটাই তোমার আসল ঠিকানা? বাবা, এটা কে বাবা? এসব কি বলছে? নির্ঝর উঠে এসে ছায়ার কোমরটা ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। ছায়া ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে। আরে ছাড়ুন, বেহায়া ছেলে মানুষ, আমাকে ছাড়ুন। কেন, অন্য ছেলে যখন হাত ধরলো তখন এরকম ছোটাছুটি করনি তো? মুখ সামলান। অন্য ছেলেকে? আমাকে কখন অন্য ছেলে ধরলো? বাবা, কিছু বলো। তবে নির্ঝর হাতটা ছায়ার কোমরে শক্ত করে চেপে ধরেছে যে ছায়ার চোখ দিয়ে পানি চলে আসে। ছাড়ুন, লাগছে। মিস্টার মির্জা, মেয়েটা কিন্তু আমার আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ কি কাছে আসাও সহ্য করব না। মেয়েটাকে বোঝান কিছুদিনের মধ্যে এই দেশের রানী হবে যে, তার এমন বাচ্চামি মানায় না। ছায়া নির্ঝরের হাতে কামড় বসিয়ে দেয়। নির্ঝর এবার প্রচণ্ড রেগে যায়। ছায়ার ঘাড় ধরে নিজের মুখের কাছে এনে ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। বাবার সামনে এমন কাজ করায় ছায়ার মাথা ঘুরে গিয়েছে। সে ক্রমশ নির্ঝরকে নিজের থেকে ছাড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তৌফিক হাসান বা রাবেয়া বেগম দুজনেই কিছুই করার নেই। সামনে গার্ডসদের হাতে বন্দুক। এই মুহূর্তে তাদের মেয়েকে শুদ্ধ যদি এখানে ঘুম করে দেওয়া হয়, কেউই টের পাবে না। কিছুক্ষণ যেতেই ছায়ার ঠোঁটে নিজের দাঁতটা বসিয়ে দেয় নির্ঝর।
যন্ত্রণায় চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ছায়ার। গালে রক্তের স্বাদ আসতেই ছায়াকে মুক্ত করে নির্ঝর। ছায়া মুক্ত হয়ে একটা চড় বসাতে যায়, তবে নির্ঝর হাতটা ধরে ফেলে। বউ যান, হাতটা অন্য কাজে খাটাবে, স্বামীর গায়ে হাত তোলা পাপ। ছায়া ফুপিয়ে ওঠে নির্ঝর হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে। চোখ মুছিয়ে দেয় ছায়ার। কেঁদো না, তুমি রাগিয়ে দিয়েছ, না হলে আমি সত্যি কিচ্ছু করতাম না। বউজানকে মার করে গেলাম। শ্বশুর আব্বু, আশা করি আমার বউজানকে যতদিন না ঘরে তুলছি ততদিন হেফাজতে রাখবেন। আজ তবে আসি। আর বউজান, তুমি অন্য কোনো ছেলের সঙ্গে এরপর দেখলে তোমাকে কঠিন শাস্তি দিব আমি, কথাটা মাথায় রেখো। নির্ঝর বেরিয়ে যেতেই ছায়া মাটিতে বসে পড়ে। তৌফিক হাসান মেয়েকে জড়িয়ে ধরে। ছায়া, বাবা, আমি বিয়ে করব না, এই মানুষটাকে ভীষণ ভয় করে। বাবা, আমি। ছায়া হেসকি তুলছে, কথা জড়িয়ে আসছে। এমন সময় বাসায় প্রবেশ করে তমা। বাড়ির বাইরে এতগুলো গাড়ি যেতে দেখে তমা অবাক হয়ে যায়। ভেতরে এসে দেখে ছায়া কাঁদছে। বাবা, কি হয়েছে? এই বোন, কাঁদছিস কেন? ঘরে চল সবাই, দরজা লাগিয়ে দে তো তমা। ছায়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে, ঘুমের মাঝেও ফুঁপিয়ে উঠছে সে। তৌফিক হাসান ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা আমার অনেক কান্না করেছে, আমি বুঝতে পারছি না আমার মেয়েকে তিনি কোথা থেকে দেখলো। আমিও জানি না, কিন্তু এরকম একজন সাইকো মানুষের সঙ্গে আমার মেয়েকে আমি কখনো বিয়ে দেব না। তমা নিশ্চুপ ছিল এতটা সময়, যা যা শুনেছে মা বাবার থেকে, এতে করে সে মুখ খুলতে বাধ্য হয়। কিন্তু বাবা, তোমার কি মনে হয় ছায়াকে তুমি কোথাও লুকিয়ে রাখতে পারবে? তোমার কথায় দুজনেই স্তব্ধ হয়ে যায়। মানে? ছায়াকে লুকানো সম্ভব না। পুরো দেশ যার কথায় চলে, তার থেকে একটা সামান্য মেয়েকে লুকানো কি সম্ভব? চেষ্টা করতে তো হবে। মাগো, আমি বলি কি, তুমি হিমাচলে দাদির কাছে পাঠিয়ে দাও ছায়াকে। দাদি পাহাড়ি এলাকায় যে ছায়াকে গিয়েছে, এটা হয়তো উনি ভাবতে সময় নেবেন, কিন্তু ছায়াকে সেখানে পাঠালে যদি হিতে বিপরীত হয়? কিরকম? জনাব যদি এসে ওকে না পেয়ে আরো ভয়ঙ্কর হয়ে যায়? বুঝবেই না, প্রেসিডেন্ট হিসাবে তার অনেক কাজ থাকে। আমি ভোর রাতের দিকে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন ছায়াকে নিয়ে চলে যাব। আর আমার মনে হয় ছায়া ওনার মোহ। খানিক সময়ের জন্যই ছায়াকে তার মনে ধরেছে, কিছুদিন না দেখলে হয়তো ছায়াকে সে ভুলে যাবে। বিষয়টার সাথে আমিও একমত। কি বলো ছায়ার বাবা? কিন্তু আমার ভয় হয় তোমার আর তোমাকে নিয়ে। চিন্তা করো না, আমরা মহিলা মানুষ, আমাদের কিছুই বলবে না। তাহলে আজ রাতেই রওনা হব আমরা। ঠিক আছে। চৌধুরী বাড়িতে না গিয়ে নির্ঝর তার দাদির বাংলো বাড়িতে যায়। এই মুহূর্তে তার খুব অনুভব হচ্ছে এলাকাটায় কিছুটা সময় কাটাবে, সেখানেই কেউই নেই। মাঝে মধ্যেই নিজেকে একটু একা সময় দিতে মন চায়। আজও তেমনই মনে হলো। ঠোঁটের কোণায় ছায়ার স্পর্শ লেগে আছে। নিজের ঠোঁট স্পর্শ করেই বাঁকা হাসে নির্ঝর। ভয় পেয়ে গেছে আমার বউজান। থাক, বেশি ভয় পেও না, কাছে আসলে সব ভুলিয়ে দেব। কথাগুলো নিজের থেকেই বলছিল নির্ঝর। তার শরীর একটা কালো শার্ট জড়ানো। শার্টের হাতা ফোল্ড করতে করতে নির্ঝর কিচেনে চলে আসে। আজ সে কফি খেতে চায়, তাও চকলেট কফি। সেই মতো সবটা বানানো শুরু করে নির্ঝর। বারবার ছায়ার ভয়ার্ত চোখ দুটো চোখের সামনে আসছে নির্ঝরের। ছায়ার ভয় এত শান্তি দিচ্ছে নির্ঝরকে, কিন্তু মেয়েটা যে ভয় পেয়েছে, এতে এত হাসি পাচ্ছে কেন নির্ঝরের, সে নিজেও জানে না। কল্পনার জগৎ থেকেই কফিটা বানিয়ে শেষ করে নির্ঝর। কফিতে চুমুক দিয়ে জানালার সামনে দাঁড়ায় নির্ঝর। বাইরে সন্ধ্যা নেমেছে। কিছু কাজ ছিল যা সে শেষ করেছে। সন্ধ্যার সময় মিষ্টি বাতাসে নির্ঝরের সিল্কি চুলগুলো উঠছে। তাকে দেখতে অসম্ভব সুদর্শন দেখাচ্ছে। কফি খাওয়া শেষে দুই চোখের ঘুম নেমে আসলো নির্ঝরের। তাই কাপটা টি টেবিলে রেখে বিছানায় গা এলিয়ে দেয় নির্ঝর। চোখ বন্ধ করেই ওই মেয়েটার প্রতিচ্ছবি ভেসে আসছে। ছায়ার মায়াবী মুখটাই
কল্পনায় আসতে আসতেই ঘুমিয়ে যায় নির্ঝর। চৌধুরী বাড়িতে যে বাগানটা আছে, মোটামুটি ভাবে এটা রোজিরও বেশ পছন্দ। বাগানে গিয়ে রোজি ভাবছে আজ কিছু তাজা ফুল তুলে নির্ঝরের রুমে রাখবে। এইসব ছোটখাটো কাজ রোজি সবসময় নির্ঝরের জন্য করে থাকে। রোজির পার্সোনাল মেড তন্নি রোজির পাশেই কাইসি এবং ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্নি, এই গোলাপগুলো বেশ সুন্দর ফুটেছে, এগুলো নেই? জি ম্যাডাম, এগুলো সুন্দর। রয়্যাল লেডি, আপনি আপনার পছন্দও রয়্যাল। রোজি মৃদু হেসে ফুলগুলো তুলে নেয়, খুব সুন্দর করে ডেকোরেশন করে ফুলগুলো নিয়ে যায় ভেতরে। আনিকা বেগম রোজিকে দেখে ডাক দেয়, রোজি, কোথায় যাচ্ছিস মা যান? বড় মা, দেখো না ফুলগুলো কি সুন্দর, নির্ঝরের রুমে রেখে আসি। ঠিক আছে, যা। রোজি চলে যায়। আনিকা বেগম রোজির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বড্ড সুন্দরী, এই মেয়েটা তার ছেলের জন্য পারফেক্ট। রোজির মনের সুপ্ত বাসনা সম্পর্কে আনিকা বেগমও জানেন, কিন্তু ঠেকান না শুধু তাও সাই আছে বলেই। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, সবাই যে যার গৃহে ঘুমিয়ে আছে। সন্ধ্যা থেকে এ পর্যন্ত ঘুমিয়েছে নির্ঝর, এখন ঘুমটা ভেঙে গেছে তার। ঘুম থেকে উঠে তার খিদে পেয়ে গিয়েছে। বাড়িটায় নির্ঝর একাই আছে, তার দেহরক্ষীরা আছে, কিন্তু তারা বাড়ির ভেতরে নেই। নির্ঝর উঠে নিচে চলে আসে। তার দাদির সঙ্গে তার খাবারের টেস্টটা খুব মেলে। সে যা পছন্দ করে তার দাদিও ওগুলোই পছন্দ করে, তাই ফ্রিজ খুলে নিজের পছন্দ মতো খাবার নির্ঝর পায়। সেগুলো নিয়ে ওভেনে দিয়ে গরম করে টেবিলে বসে। খাবারের লোকমা মুখে নেওয়ার সময় তার ফোনটা বেজে ওঠে। এই মুহূর্তে কে কল করবে নির্ঝরকে? হ্যালো স্যার, সরি এই সময় কল করার জন্য, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট? ম্যাম আর তার বাবার সঙ্গে এখন কোথায় যাচ্ছে এই সময়ে? জি স্যার। নির্ঝরের ঠোঁটের কোণায় আপনা আপনি কিঞ্চিত হাসি ফুটে ওঠে। ফলো হার, আমি আসছি। জি স্যার। কলটা কেটে নির্ঝর খাবারটা টেবিলেই রাখে। বউ যান, এতটা ভয় পাইয়ে দিয়েছি, খাবারটাও খেতে দিলে না। এই খাবার আমি তোমার হাতেই খাবো। ভেবেছিলাম তোমায় শান্তিতে থাকতে দেব, কিন্তু আমাকে শান্তি না দিলে যে তোমার জন্য শান্তি হারাম। কথাগুলো বলে নির্ঝর বেরিয়ে যায়। তার পরনে সেই কালো শার্ট আর প্যান্ট ছিল, তার ওপরেই হাই কোটটা নিয়ে বেরিয়ে যায়। এই মুহূর্তে নির্ঝরকে বের হতে দেখে সবাই একটু অবাক হলেও তার সামনে কিছুই বলার সাহস নেই। হিমাচল যাওয়ার জন্য সমুদ্রের পথ ধরতে হয়, সেখান থেকে জাহাজও যায়, আবার ট্রেনে করেও যাওয়া যায়। ছায়ার রাতের বেলায় সমুদ্র যাত্রা করতে ভয় লাগে, তাই তৌফিক হাসান ট্রেনে করে যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করেছে। এখান থেকে স্টেশনে গিয়ে তারপর ট্রেন ধরবে। ছায়ার বাবার ঘাড়ের মাথা রেখে শুয়ে আছে, অতিরিক্ত কান্না করার জন্য মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছে মেয়েটা। তৌফিক হাসান মেয়ের কপালে চুমু খায়। ভয় পাস না সোনা, আমি তো আছি। ছায়ার বাবার হাত শক্ত করে জড়িয়ে ধরে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বাবা, আমার ছোট্ট মেয়েটা। বাবা মেয়ের কথার মাঝেই হঠাৎ শান্ত রাস্তা অশান্ত হয়ে যায়। সামনে পেছনে ডানে বামে ছায়াদের গাড়িটাকে ঘিরে ফেলে কিছু কালো গাড়ি। তৌফিক হাসান ভয় পেয়ে যায়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। রাস্তা আলো আলো হয়ে গেছে কালো গাড়িগুলোর হেডলাইটে। গাড়ি থামাতেই তার ভেতর থেকে একজন পুরুষ বেরিয়ে আসে, পরনে তার হাইকোট। গাড়ির হেডলাইটে লোকটার সুদর্শনতা আরো বেড়ে গিয়েছে। ছায়ার বাবার হাত আরো শক্ত করে জড়িয়ে ধরে। বাবা, ভয় পাস না মা। নির্ঝর এগিয়ে এসে ছায়ার হাতটা ধরে, ছায়াকে বের করে গাড়ি থেকে। বউ যান, তোমার এই ছোট্ট পা দুটো আমার থেকে কত দূরে পালাতে পারবে? তৌফিক হাসান উল্টো দিক দিয়ে বেরিয়ে আসে। পেছন থেকে গার্ডসরা তাকে ধরে বসে। ছায়ার চোখ বড় বড় হয়ে যায়। বাবাকে ছেড়ে দিন, প্লিজ বাবাকে ছেড়ে দিন। ছায়া উত্তেজিত হয়ে গেছে। নির্ঝরের বাহু ডোরে ছোট্ট পাখির মতো ডানা ঝাপটানোর প্রচেষ্টা করছে ছায়া।
নির্ঝর বাঁকা হেসে ছায়াকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এত নড়াচড়া কেন করছো বউজান? বাবাকে ছেড়ে দিন প্লিজ। দেব, তার জন্য একটা কথা শুনতে হবে। সব শুনবো সব। আমার সঙ্গে চলো, আমাকে খাইয়ে দিবে, এরপর তোমায় বাড়িতে পৌঁছে দেব। ছায়া স্তব্ধ হয়ে যায়। জনাব, দয়া করে আমার মেয়েটার সঙ্গে এমন করবেন না। শ্বশুর আব্বু, দোষ কিন্তু আপনার। আমি কিন্তু তাড়াহুড়ো করিনি। আপনিই তো আমার প্রাণ পাখি আমার থেকে সরিয়ে নিতে চাইছেন। চাইছি না, আমাকে ক্ষমা করে দিন। আমি বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি পৌঁছে দেবো শ্বশুর আব্বু, আমিই দেব। তার আগে আপনার মেয়ের জন্য খাবার রেখে উঠে আসতে হলো যে আমাকে, সেই দায়িত্বটা নিতে দিন ওকে। কথাটা বলে নির্ঝর ছায়াকে পাজা করে তুলে নেয়। ছায়া ভয়ে কাঁপছে, কিন্তু বাবার জন্য কিছুই বলতে পারছে না। গাড়িতে বসে ছায়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে রেখেছে নির্ঝর। ছায়াও নিশ্চুপ হয়ে আছে। অনেকটা সময় পর খুব সাহস নিয়ে ছায়া বলে উঠল, বাড়িতে যাব। নির্ঝর ছায়ার ঘাড়টা উঁচু করে নিজের মুখ বরাবর তাক করায়। বউজান, আমার বাড়ি তো তোমারই বাড়ি, তাই না? ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্ঝর ছায়ার দুই চোখে চুমু খায়। ছায়া নির্ঝরের বুকে হাত দিয়ে ধাক্কা দেয়। নির্ঝর বিরক্ত হয়ে তাকায়। ছায়াকে কিছু বলার আগেই ড্রাইভার বলে, স্যার, চলে এসেছি। ধরণীর বুকে তখনও আলো এসে পৌঁছায়নি, তবে ফজরের আজান ভেসে আসছে চারিদিক থেকে। এর মানে কিছুক্ষণ পর আলো ফুটবে। ছায়া ভাবছে, আর একটু হলেই হয়তো তারা পৌঁছে যেত ট্রেন স্টেশনে। এতক্ষণে হয়তো ট্রেনটাও ছেড়ে দিত। ছায়া ফুঁপিয়ে ওঠে। নির্ঝর এতক্ষণ বাইরের দিকে তাকিয়েছিল। ছায়ার কান্না দেখলে বড্ড রাগ হয় এবং ছায়াকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলে। তাই অন্যদিকে ফিরে নিজেকে কন্ট্রোল করছিল সে। সময়ের সাথে ছায়ার কান্নাও বেড়ে চলেছে। বিরক্ত হয়ে ছায়াকে গাড়ির সঙ্গে চেপে ধরে নির্ঝর। হঠাৎ হওয়া আক্রমণে ছায়া ভয় পেয়ে যায়। যদিও সে আগের থেকে ভয় পেয়েছিল, ছায়ার শরীরের প্রতিটা কম্পন নির্ঝর অনুভব করতে পারছে। ছায়ার শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। নির্ঝর নিজের চোখ দুটোকে বন্ধ করে ছায়ার ঘাড়ে মুখ ডোবায়। ছায়ার ঘাড়ের খালি অংশে নাক ঘষতেই ছায়া আরো কেঁপে ওঠে। তুই সব সময় কাঁদবি না। তুই কাঁদলে শুধু আমার জন্য কাঁদবি। আমার ছোঁয়ায় যে ব্যথা আছে, সেই ব্যথায় কাঁদবি। তোর যখন কষ্ট হবে, আমার ছোঁয়াগুলো তোর সহ্যের বাইরে চলে যাবে, তখন কাঁদবি। তুই জানিস জান, এই মুহূর্তে তোর কান্না দেখেও আমার শান্তি লাগছে। আমার হৃদয় শান্ত হয়ে গেছে। এখন আরো কাঁদলে সমস্যা নেই। তোর চোখের পানি আমার সামনে তোর অসহায়ত্ব প্রকাশ করছে, যেটা আমাকে শান্তি দিচ্ছে। দাঁত দিয়ে কুটকুট করে দুইটা কামড় বসিয়ে দিয়েছে নির্ঝর তার কথার মাঝে। যদিও হালকাভাবে নির্ঝর কামড়গুলো দিয়েছে, তবুও এগুলো যন্ত্রণার অসহনীয়। হঠাৎ করে গাড়িটা থেমে যায়। নির্ঝর এতটাই মত্ত ছিল যে গাড়িটা তার গন্তব্যে পৌঁছে গিয়েছে, এটা সে বুঝতেই পারেনি। স্যার, আমরা চলে এসেছি। নির্ঝর মাথা তুলে দেখে তারা চলে এসেছে নির্ঝরের দাদির বাড়িতে। নির্ঝর বেরিয়ে যায় এবং ছায়াকে টেনে বের করে নিজের সঙ্গে ভেতরে নিয়ে যায়। টেবিলে খাবারগুলো তখনও সেই রকম ভাবেই ছিল। নির্ঝর ছায়াকে টেবিলের সামনে নিয়ে দাঁড় করায়। এগুলোকে গরম করে নিয়ে এসো। তোমার জন্য আমার খাবার সময় উঠে যেতে হয়েছে, এবার তুমিই আমাকে এইগুলো খাইয়ে দেবে। ছায়া মাথা নিচু করে সবটা শুনছে। এখন তার কাছে কিছুই করার নেই, নির্ঝরের আদেশ মানতেই হবে। ছায়া টেবিল থেকে খাবারগুলোকে নিয়ে কিচেনে চলে যায়। কিচেন টেবিলের পাশেই ছায়া গিয়ে খাবারগুলো গরম করা শুরু করে, এরপর অন্য প্লেটে তুলে নেয়। এতক্ষণ বেশ ভয় পেলেও এখন বিরক্ত লাগছে ছায়ার। সে এত আদুরে মেয়ে, এসব রান্না কখনোই করতে দেয়নি মা। তারপরেও শখের বশে যদি রান্না করে, তাহলে বাবা কত প্রশংসা করত। বাবা তো বলতো, আমার মেয়েদের আমি রান্না করার জন্য মানুষ করছি না। ছায়া রাগে ফুঁসছে। এইসব কিছু সে তার বরের জন্য করবে ভেবেছিল,
লোকটা তাকে দিয়ে সব করিয়ে নিল। ছায়ার ভাবনার মাঝেই নির্ঝরের ডাক ভেসে আসে, খাবার কি পাবো বিবিজান, নাকি না খেয়েই থাকবো? ছায়া ভেংসি কাটে, শখ কত বিবিজান। বিবিজানের নিকুচি করেছে। কিছু বলছো বিবিজান? জি না, আনছি। ছায়া খাবার নিয়ে টেবিলের সামনে চলে যায়, নির্ঝরের সামনে খাবার রাখে। নির্ঝর খাবারের দিকে তাকিয়ে আছে, ছায়াও আর চোখে তাকিয়ে আছে, ভাবছে খাচ্ছে না কেন। নির্ঝর মাথা তুলে তাকায়, দাঁড়িয়ে কেন আছো? কি করব তাহলে? খাইয়ে দিবে? কেন? নির্ঝর প্রশ্নটা শুনে চোখ তুলে তাকিয়েছে ছায়া। নির্ঝরের চোখ দুটো দেখেই ছায়া ভয় পেয়ে গেছে। দ্রুত করে পাশের চেয়ারে বসে খাবার তুলে দেয় নির্ঝরের মুখে। নির্ঝর বসে বসে খাবার উপভোগ করছে। খাওয়া শেষে ছায়া প্লেট রাখে বেসিংয়ে। এটা ধুয়ে দিবে তুমি? ছায়া পেছনে ফিরে তাকায়, তাকে কাজের লোক পেয়েছে? নির্ঝর বাঁকা হাসে। ছায়াকে জ্বালাতে তার এত মজা লাগছে, বলে বোঝানোর মতো না। ছায়া যখন এই সব কাজ করছে তখন তাকে বউ বউ দেখাচ্ছে। ছায়া কাজ করছে, নির্ঝর মন দিয়ে দেখছে। আমার বউ। প্লেট পরিষ্কার শেষে পাশে রাখার সময় কথাটা কানে আসে ছায়ার। নির্ঝর ছায়াকে দেখতে দেখতে আনমনেই কথাটা বলছে। ছায়ার হৃদয় অজানা ভালো লাগায় লাফিয়ে ওঠে। সে নির্ঝরের দিকে তাকিয়ে থাকে। ছোট থাকতেই রাজনীতি তার মাথায় কখনোই আসেনি। কখনোই বলতে কখনোই না। স্কুলে কিছু প্রয়োজনের জন্য সে সবসময় ইনফরমেশন যেগুলো জানা লাগতো শুধু সেইগুলোই পড়তো। চৌধুরী পরিবার যে এতগুলো বছর ধরে দেশটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, এগুলো নিয়ে নিউজ হলেও সেই দিকে কোনো খেয়াল দেয়নি ছায়া কখনোই। জীবনটা এইরকম হয়ে যাবে, এইরকম একটা পরিস্থিতি এসে যাবে, কল্পনাও করেনি ছায়া। অন্যদিকে একটা এইটুকুন মেয়ের জন্য নিজেকে পাগলামির পর্যায়ে নিয়ে যাবে নির্ঝরও সেটা কল্পনা করেনি। তৌফিক হাসান বাড়িতে ফিরে এসেছে, তাকে পৌঁছে দিয়েছে গার্ডসরা। রাবেয়া বেগম স্বামীকে একা ফিরতে দেখে উত্তেজিত হয়ে যায়। আমার মেয়ে কোথায়? কোথায় রেখে এসেছেন ওকে? তৌফিক হাসান বসে পড়ে সোফায়। রাস্তায় থাকতেই জনাবের কাছে ধরা পড়ে যাই আমরা। কি বলছো এসব? উনি কি আমার মেয়ের উপরে নজর রাখছিল? আমার মনে হচ্ছে ছায়া ওনার সঙ্গে জড়িয়ে গেছে। এই ঘোর থেকে ছায়াকে বের করা আমাদের পক্ষে সম্ভব নয় রাবেয়া। এরকম বলো না। আমার মেয়েটার সঙ্গে যদি খারাপ কিছু হয়? হবে না। কিভাবে জানো তো হবে না? এত বছর পৃথিবীতে জীবন কাটিয়েছি, এতটুকুন জ্ঞান আমার আছে। উনি আমার ছায়াকে ভালোবেসে ফেলেছে। এরকম পাগলামিকে ভালোবাসার নাম কিভাবে দিচ্ছ তুমি? কাউকে ভালোবাসলে তাকে কাছে পাওয়ার জন্য মানুষ পাগলামিই করে। তুমি বাজে বকছো। আমি মোটেও বাজে বকছি না, আমার মোটেও ভালো লাগছে না এসব। তুমি জানো ওরা কোথায় গেছে? আমার মেয়েটাকে এনে দাও। শান্ত হও। উনি আমাদের মেয়েকে এমনি ফিরিয়ে দেবেন। নিয়ে গেল কেন তাহলে? উনি খাচ্ছিলেন, খাওয়া ছেড়ে উঠে আসতে হয়েছে তাকে ছায়ার জন্য। তাই তার দায়ভার ছায়ারই, সেই জন্যই নিয়ে গেছে। রাবেয়া বেগম স্বামীর কথায় অবাকের চরম সীমায় পৌঁছে গেছেন। ইয়ার্কি হচ্ছে এখানে? ইয়ার্কি আমি কেন করব? ইয়ার্কিই তো নির্ঝর চৌধুরী করে গেল আমার সঙ্গে এইসব। তমা বিষয়গুলো শুনল দরজায় দাঁড়িয়ে ছায়া। সমস্ত কপালেও নিয়ে এসে ছায়ার উপরে। তার কথায় স্পষ্ট এইসব কিছুতে সে মোটেও খুশি নয়, বরং জেলাস হচ্ছে। সকাল সকাল চৌধুরী বাড়িতে সার্ভেন্টদের নির্ঝরের পছন্দ মতো রান্না করতে বলেছে রোজি। নির্ঝর যদি কখনো রাতে বাইরে থাকে তাহলে পরের দিন সকাল সকাল বাসায় এসে খাবার খায়। সেই জন্যই নির্ঝর যে রাতে বাসায় আসেনি এটা দেখেই রোজি সকাল সকাল অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে রোজিকে সার্ভেন্টদের সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে আসেন আনিকা বেগম। রোজি, বড় মা, তুমি উঠে গেছো? কি করছিস মা এত সকাল সকাল? নির্ঝর আসবে না, তাই ওর জন্য খাবার রান্না করতে বলছি। আনিকা বেগম মৃদু হেসে রোজিকে জড়িয়ে নেন। তোর মতো খেয়াল আমার ছেলের কেউ রাখতে পারবে না। তুমি সবই বোঝো,
তোমার ছেলেটা একটুই বুঝলে হয়। বুঝবে না কেন? সেও বুঝবে। তোর মা কবে আসবে রে রোজি? কাল রাতে কথা হলো পরশুদিন চলে আসবে। ওদের কথার মাঝেই গার্ড এসে বলে গেল, ম্যাম, আদনান খান এসেছে। ও নির্ঝরের বন্ধু, ভেতরে পাঠাও। জি। আদনান ভেতরে প্রবেশ করে এক তোড়া ফুল নিয়ে, ওয়াও আন্টি, আপনাকে সকাল সকালও এত সুন্দর দেখায় কিভাবে? মিসেস চৌধুরী আদনানের গাল টেনে দেয়, সবসময় এত আলু কেন দিস রে? সি সি, কি যে বলো না, তোমার জন্য এই ফুলগুলো ফুটেছিল, আমি তুলে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ধন্যবাদ। হেই প্রিন্সেস রোজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? অনেক ভালো। হুম, রান্নার অনেক ভালো ঘ্রাণ আসছে। স্পেশাল কিছু নাকি? না আসলে সব নির্ঝরের পছন্দের খাবারগুলো। দেখেছো আন্টি, ওর পছন্দ আমার সঙ্গে সব সময় মিলে যায়। ও পছন্দ করে বটে, খাসা জিনিসগুলোই ওর পছন্দই হয় আমার। তাই তো ওর যা পছন্দ করে তাই আমারও পছন্দ হয়ে যায়। রোজি মৃদু হাসে। দেখেন, বউটাও যেন পছন্দ না হয়ে যায় আবার। আদনান রোজির দিকে ফিরে তাকায়। সেটাও তো কথা। তবে সমস্যা নেই, বন্ধুর বউ অর্ধেক ঘরওয়ালি, তাই না আন্টি? কথাটা বলে আদনান আবারও রোজির দিকে তাকায়। তবে পছন্দটা সঠিক জায়গা হলেই কেবল। রোজি কিছুটা ভুরু কুঁচকে তাকিয়ে রইল। কথাটা তাকে ঠিক কিভাবে বলল? ভালোভাবে না পিঞ্চ করে বলল, আদনান না খেয়ে কোথাও যাবি না বাবা? সে না হয় গেলাম, কিন্তু যার সঙ্গে দেখা করতে এলাম সে কোথায়? বাড়িতে নেই, রাতে আসেনি। ওয়াও রোজি, তুমি তো সব জানো। কোথায় আছে সেটাও জানো কি? না ভাইয়া, সেটা জানি না। যা, ফোন না করে আসা উচিত হয়নি। তাতে কি হয়েছে? এসেছিস, ভালো হয়েছে। কাজ না থাকলে আমার কথা মনে করিস না তো, তাই না? আহা আমার মিষ্টি আন্টি, কি যে বলো না, তোমারে দেখার জন্য আমার চোখ দুটো সব সময় তৃষ্ণার্ত থাকে। হয়েছে হয়েছে, এখন খেতে চল। রোজির মনটা খারাপ হয়ে যায়। যার জন্য সে এত সকাল সকাল উঠল, সেই আসলো না। গ্রামের প্রায় অনেক মানুষ নানান সমস্যা থাকে। সব সমস্যা দেশ প্রধানের কান পর্যন্ত আসতেও পারে না, সামলাতেও পারে না। এটা সম্ভব না। একটা দেশের সকল সমস্যা কখনোই প্রধান পর্যন্ত পৌঁছাতে পারে না। বিশেষ করে মানুষের ব্যক্তিগত সমস্যা। আজ নির্ঝর যে তার দাদির বাড়িতে আছে, এটা একজন বৃদ্ধ মহিলা জানতে পেরেছে। তার গ্রামের বাড়িটা, যত সম্পত্তি ছিল, সবটা তার দুটো ছেলে ছলচাতুরি করে কেড়ে নিয়েছে। তারা এখন তাকে এবং তার স্বামীকে, অর্থাৎ তাদের বাবাকেও দেখছে না। তাদের বাবা অসুস্থ, একটা টাকাও দিচ্ছে না চিকিৎসা করাবে যে। অসহায় হয়ে সে নির্ঝরের কাছে এসেছে। ভোরের আলো ফুটলেই এসেছে। কথা হচ্ছে যখন নির্ঝর উঠবে ততক্ষণ অপেক্ষা করবেন তিনি। ছায়াকে নিয়ে বাগানের দোলনায় বসে প্রকৃতি দেখছে নির্ঝর। সদ্য ওঠা সকালের সূর্যের আলো পৃথিবীর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। এইসব আর আগে কখনো উপলব্ধি না করলেও এখন কেমন যেন উপলব্ধি হচ্ছে। আর ছায়ার সঙ্গে মুহূর্তটা তার জীবনের সেরা মুহূর্ত বলে মনে হচ্ছে। ছায়াও পুতুলের মতো করে বসে আছে। নির্ঝর কিছু বলছে না, শুধু প্রকৃতি উপভোগ করছে। তবে এক হাত ছায়ার কোমর জড়িয়ে রেখেছে। ছায়াও আর যুদ্ধ করতে পারছে না, ক্লান্ত সে। এমন সময় হঠাৎ করে গার্ডসদের চিল্লানো শুনতে পেল নির্ঝর। মেইন গেটে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে। বিষয়টা লক্ষ্য করে নির্ঝর উঠে সেই দিকেই চলে যায়। কৌতূহল বশত ছায়াও নির্ঝরের পেছনে পেছনে চলে যায়। কি হয়েছে এখানে? স্যার, সরি স্যার, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমরা বলছি আমাদেরকে বলুন, কিন্তু মানছেন না। বাবারে, আমার বড্ড অসহায় অবস্থা, ওনারে ছেড়ে দাও, ভেতরে আসতে দাও। ছায়া কিছুটা অবাক হয়ে যায়। সে চাইলেই মহিলার কথা নাই শুনতে পারত। আর এইভাবে একজন দেশ প্রধান কাউকে নিজের বাসায় আসার অনুমতি দেয়? নির্ঝর ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে একটা সোফায় বসেছে। নির্ঝরের এই দিকটা ছায়ার অগোচরেই ছিল। বলুন, কি প্রয়োজন? বৃদ্ধা তার সকল কথা খুলে বলে। নির্ঝর সবটা শোনে। এখন আমি কি করব বাবা?
আপনার স্বামীর চিকিৎসা হবে এবং আপনি নিজের বাড়িতেও যাবেন, বাড়ি ফেরতও পাবেন। সেখানে দায়িত্বরত কর্মকর্তা কালকের মধ্যেই আপনার উপর হওয়া সকল অন্যায়ের বিচার করবে এবং আপনার স্বামীর সকল দায়িত্ব আজ থেকে আমার। তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো বাবা। আপনি আমার দেশের মানুষ, আপনার কষ্ট আমার কষ্ট। এমনভাবে বলবেন না যে আমি নিজেকে দূরের কেউ মনে করি। আমিও আপনাদের মতোই সাধারণ মানুষ, আপনাদের কষ্ট আমার কষ্ট। সেই দিন নির্ঝরের জন্য মনটা একটু নরম হয়েছিল ছায়ার। নির্ঝর সেই দিন ছায়াকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। তবে কি এমন হলো যে ছায়ার মনে একটু হলেও জাগ্রত হওয়া ভালো লাগা আবারও ঘৃণায় পরিণত হলো? বর্তমান বউজান, নির্ঝরের ডাকে ধ্যান ফিরেছে ছায়ার। কিছুটা কেঁপে উঠেছে সে। জানালার পাশে বসেছিল ছায়া, যাকে দেখতে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল। বাসন্তী রঙা শাড়িতে তার সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছে। নির্ঝরের মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য হয়তো এই মেয়েটার জন্যই সৃষ্টি হয়েছে। ছায়া নেমে দাঁড়ায়। জি, বিকাল 4:30 বাজে। তুমি এখনো দুপুরের খাবার খাওনি কেন? আপনি খাইয়ে দিয়ে গেছেন আমাকে খাবার। সেটা সকালের খাবার ছিল। আমার খেতে মন চাচ্ছে না। তোমার মন না চাইলেও খেতে হবে। ছায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নির্ঝর এগিয়ে আসে ছায়ার সামনে। আমাকে কেন এত জ্বালাস তুই? আমার রাগ লাগে, সব ধ্বংস করে দিতে মন চায়। ছায়ার হাত ধরে কথাগুলো বলছিল নির্ঝর, তবে হাতটা চেপে ধরায় ভীষণ যন্ত্রণা অনুভব হচ্ছে ছায়ার। চোখ বন্ধ করে নেয় ছায়া। টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখ দিয়ে। নির্ঝর আরো কিছু বলবে তার আগে সার্ভেন্ট এসে দরজায় টোকা দেয়। জনাব, আদনান স্যার এসেছেন, আপনার সঙ্গে দেখা করার মর্জি জানিয়েছে। নির্ঝর ছায়ার হাতটা ছেড়ে দেয়। আসছি, বসতে বলো তাকে। জি। সার্ভেন্ট চলে যায়। নির্ঝর ছায়ার হাতটা ছেড়ে ছায়ার কপাল থেকে চুলগুলোকে সরিয়ে কানের কাছে গুজে দেয়। আমাকে জ্বালাও কেন এত? আমি তোমার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তাহলে রেখে আসুন বাড়িতে। কথাটা শুনে শব্দ করে হেসে দেয় নির্ঝর। ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। ছায়ার কোমরে নিজের হাত পেঁচিয়ে আরেক হাত দিয়ে ছায়ার ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল রাখে। তোমার কাছে আমি ভালো মানুষ নয় হতে পারি। তুমি মনে করো পৃথিবীর সব থেকে খারাপ এবং জঘন্য মানুষটা আমি। এতে আমার কিছুই করার নেই। এই সব থেকে খারাপ এবং জঘন্য মানুষটার সঙ্গে তোমাকে নিজের বাকিটা জীবনটা কাটাতে হবে। বাকিটা বলতে পুরোটা জীবন। শুধুমাত্র নিঃশ্বাস তোমাকে আমার থেকে আলাদা করতে পারে। এই বাড়িতে তোমার প্রবেশ ছিল লাল শাড়িতে, আর প্রস্থান হবে সাদা কাফনে। ছায়ার চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। নির্ঝর বাঁকা হাসে। আমার জন্য কাঁদলে তোমায় অনেক বেশি মায়াবী দেখায়। কথাটা বলে ছায়ার গালে চুমু খায় নির্ঝর। ছায়া সরে যেতে গেলে কোমরটা আরো শক্ত করে চেপে ধরে। ব্যথায় ঠোঁট কামড়ে ধরে ছায়া। নির্ঝর সঙ্গে সঙ্গে ছায়ার ঠোঁটে আঙ্গুল রাখে। এই ঠোঁট আমার, একান্তই আমার অধিকার। এখানে কামড় বসানোর অধিকার একমাত্র আমারই, আর কারো নয়, এমনকি তোমারও না। নির্ঝর ছেড়ে দেয় ছায়াকে। ছায়ার চোখ মুছিয়ে দেয়, এরপর বেরিয়ে আসে। নিচে আনিকা বেগম, আদনান, রোজি, রিনিতা, মির্জা মানে রোজির মা, এরা সবাই একসঙ্গে বসে আছে। আন্টি, এটা কি ঠিক হলো বলুন তো? নির্ঝর আমাকে বলল না বিয়ে করলো। আনিকা বেগমের হাসি গায়েব হয়ে যায়। ওকে তো জানোই, মাথায় যা আসে তাই করে ফেলে। তাই বলে বিয়ে? আর আমি তো ভাবিকে দেখার জন্যই এসেছি। ও বলেনি তাতে কি হয়েছে? আমি তো ভাবিকে দেখতে আসবো। ভালোই করেছো। আমাদের নির্ঝরের বউটা অনেক মিষ্টি। মায়ের মুখে ছায়ার প্রশংসা শুনে রাগে ফুলে ওঠো রোজি। বিরক্ত নিয়ে মায়ের দিকে তাকায়, তবে সেই দিকে খেয়াল করে না রিনিতা বেগম। এরই মাঝে নির্ঝর হেঁটে আসে সেখানে। হাই ব্রো, কেমন আছিস? আদনান উঠে দাঁড়ায়, নির্ঝরের সঙ্গে হাত মেলায় এবং নির্ঝরকে জড়িয়ে ধরে।
ব্রো, আমি তো ভালো আছি রে। তুই কেমন আছিস? ভালো আছি। এটা দেখে বোঝা যায় তাদের বন্ধুত্ব পুরাতন এবং গভীর। কিন্তু ভাই, এটা কি করলি তুই? কি করলাম? বিয়ে করলি আর বললিও না? নির্ঝরের হাসি থেমে যায়। জানলি কিভাবে? তোর খবর জানতে খবরওয়ালা লাগবে নাকি? না, সেটা নয়। খুব প্রোটেক্টিভ নাকি বউয়ের জন্য? একটু। তা ভাবি কই? ডাক। আমি তো ভাবিকে দেখতেই এসেছি। নির্ঝরের কিছু বলার আগেই আনিকা বেগম বলেন, দাঁড়াও, আমি ডাকতে পাঠাচ্ছি। পাখি, এই পাখি। জি ম্যাম। যাও, নতুন বউকে ডেকে নিয়ে এসো। বলো একজন গেস্ট এসেছেন। জি ম্যাম। সার্ভেন্ট চলে যায় ছায়াকে ডাকতে। বস আদনান। তারপর বল, দিনকাল কেমন যাচ্ছে? আমার তো ভালোই যাচ্ছে। তোর কি অবস্থা বল? অবশ্যই নতুন নতুন বিয়ে করেছিস, দিন তো তোর ভালোই যাচ্ছে রে ভাই। ম্যাডাম, আপনাকে নিচে ডাকছে বড় ম্যাডাম। এখন? হ্যাঁ, গেস্ট এসেছে। আসছি। ছায়া শাড়ির ঘোমটা মাথায় টেনে সার্ভেন্টদের সঙ্গে নিচে চলে যায়। ড্রয়িং রুমে ছায়া প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ অনুভব করে আদনান। সেই কথা থামিয়ে পেছনে ফিরে তাকায়। বাসন্তী রঙা শাড়িতে একটা মেয়ে মাথায় ঘোমটা টেনে এগিয়ে আসছে। হাতের বালা দুটো জানান দিচ্ছে সে বিবাহিতা। মেয়েটা এগিয়ে আসছে ক্রমশ। আদনান থমকে গিয়েছে। ঘন কালো চুলগুলো খোপা করা, প্রায় সবটাই ঢেকে আছে ঘোমটার আড়ালে। মেয়েটা ফর্সা, তবে মানানসই। অদ্ভুত সুন্দর দেখতে। আদনানের দৃষ্টি থমকে যায়। কিছুক্ষণের জন্য সমুদ্র কন্যার কথা মনে পড়ে। আদনানের ভাবনার মাঝেই নির্ঝর উঠে ছায়ার হাতটা ধরে ছায়াকে নিয়ে আসে। মিট মাই ওয়াইফ, মির্জা মেহরিন ছায়া। আর বৌজান, ও আমার সব থেকে ভালো বন্ধু আদনান খান। সমুদ্রকন্যা কথাটা অজান্তেই বলে ফেলে আদনান। নির্ঝর ভুরু কুঁচকে তাকায়। কি বলছিস ভাই? ধ্যান ফেরে আদনানের। ও সরি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদনান উঠে দাঁড়ায়। আমি কি আপনাকে চিনি? ছায়া মৃদু হেসে উত্তর দেয়, জি না। হ্যাঁ তাই তো, কিভাবে চিনব? আসলে আমি অন্য কাউকে মনে করেছিলাম। ভাই, বিয়ে করলি? এত সুন্দরী একটা বউ তোর, একটা পার্টি তো দিবি? হ্যাঁ দেব, সময় হলে দিব। কিন্তু আজ কি ভাবির হাতের এক কাপ চা খাওয়া কপালে জুটবে? আমার বউ শুধু আমার জন্য রান্না করে, অন্য কারোর জন্য না। তুই অপেক্ষা কর, আমি শেফকে বলছি। উফ ভাই, তুই তো আমাকে অনেক বেশি পাগল হয়ে যাচ্ছিস। ওর জন্য আমি সব। ভাবি, আমার বন্ধু কিন্তু পুরাই আপনার নিয়ন্ত্রণে। ছায়া মনে মনে বলে, না রে ভাই, বিষয়টা উল্টো। সে আমার নিয়ন্ত্রণে নেই, বরং আমি তার নিয়ন্ত্রণে আছি। ছায়াকে কিছু বলতে না দেখে আদনান বলে, ভাবি, কিছু কি ভাবছেন? হুম। না না। তাহলে চা পাবো না নির্ঝর? আনিকা বেগম উঠে দাঁড়ায়। নির্ঝর, এক কাপ চাই তো, এমন করছিস কেন? সেটাই তো বলছি আম্মু, এক কাপ চা। সে বানিয়ে দিবে। আদনান হাসে, ভাই, তোর সব কিছু আমার এত পছন্দ হয়ে যায় কিভাবে জানি না। কিন্তু এই সমুদ্র কন্যা যে আমার ছিল, ভাগ্য এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? আমার হৃদয় থেকে সমুদ্র কন্যাকে কিভাবে কেড়ে নিতে পারে? সন্ধ্যা হয়ে এসেছে চারিদিকে। তার সঙ্গে ঠান্ডা বাতাসের আনাগোনা হচ্ছে চারিদিকে। পরিবেশের শীতল অনুভূতি মনকে শীতল বানিয়ে দিচ্ছে। রোজি শুধু তাকিয়ে আছে ছায়ার দিকে। শাড়ি পরা ছোট্ট মেয়েটাকে বউ বউ দেখা যাচ্ছে। ওদের বয়সের কত পার্থক্য! রোজি তো একজন পারফেক্ট মেয়ে ছিল নির্ঝরের জন্য। আন্টি, তাহলে আজকে আমি আসি। আজকে থেকে যাও বাবা। নির্ঝর, তুই বল। হ্যাঁ, তুই অনেকদিন পর তো দেশে আসলি। সেই 1 মাস আগে এসেছিলি বাসায়, এরপর চলে গেলি। হ্যাঁ, এটাই বোধহয় ভুল হয়ে গেছে। নির্ঝর ভুরু কুঁচকে নেয়। কেমন ভুল? তেমন কিছু না। বিজনেসের জন্য কিছু শেয়ার ওপর নিচ হয়েছে, এই আর কি। চিন্তা নেই, শেয়ার তো এখন পড়েছে, একটু পর উঠে যাবে। হ্যাঁ সেটাই। ছায়ার বিরক্ত লাগছে। এমনি সে নিজের জীবনের ওপরেই বিরক্ত।
তার উপরে এমন এক মহলে তাকে এনে বসানো হয়েছে যেখানে কোনো কথাই তার পরিচিত নয়। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মনটা চাইছে উঠে চলে যেতে, কিন্তু শাশুড়ির সামনে দিয়ে কিভাবে উঠে যাওয়া যায়। নির্ঝর বিষয়টা খেয়াল করে। মেয়েটা চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। বৌজান, ছায়া মাথা তুলে নির্ঝরের দিকে তাকায়। ঘরে যেতে পারো। ছায়া হেসে দেয়। নির্ঝর সহ আরো একজন সেই হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ হাসলে তাকে এত সুন্দরও দেখাতে পারে। হাসি তো নয়, যেন মুক্তদানা। আরে ভাবি, থাক না, ওনাকে দেখার জন্যই তো এসেছি আমি। এত বেশি দেখতে নেই, যাও তুমি। ছায়া উঠে দাঁড়ায়, এরপর সেখান থেকে চলে যায়। আনিকা বেগম চোখ ঘোরান। তার ছেলে মেয়েটার জন্য কি পরিমাণে অবসেট। আদনান কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। আদনানের সঙ্গে রোজিও সমস্ত রাস্তা পর্যন্তই আসে। কি ব্যাপার, তুমি বেশি একটা খুশি নাও মনে হচ্ছে। হ্যাঁ, ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখলে খারাপ কার না লাগে বলুন। চিন্তা করো না, ভাগ্য এতটাও খারাপ হবে না। বলছেন? হ্যাঁ, আপনি জানেন না, মা মেয়েটার জন্য পাগল সে। জোরপূর্বক থেমে যায় রোজি। আদনান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। থেমে গেলে কেন? জোরপূর্বক কি? কিছু না, আমরা চলে এসেছি। সেফলি ড্রাইভ করবেন। ওকে, বাই। বাই। আদনান চলে যায়। রোজি দীর্ঘশ্বাস ফেলে। রোজি বাহিরের দিকে তাকায়। চারিদিকে ঘনিয়ে আসছে কালো মেঘ। ঝড় ছেড়েছে। শীতল বাতাসে পরিবেশ আমোদিত। নিজেকে একটু শান্ত অনুভব করাতেই রোজি বাগানের দিকে যায়। এই সময়ের বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে। বাগানে গিয়ে সবুজ ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে শুরু করে। তখনই ঝড় শুরু হয়। বাতাসে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। রোজ বাতাস অনুভব করছে চোখ বন্ধ করে। হঠাৎ করেই রোজের চোখ দিয়ে ওপরে উঠে যায়। নির্ঝরের বেলকনিতে ছায়া দাঁড়িয়ে আছে। ঝড়ো হাওয়ায় ছায়ার ভীষণ পছন্দ। বেলকনিতে বাতাস বেশ সুন্দর আসছে। ছায়া তাই বেলকনিতে এসে দাঁড়ায়। চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে। বাড়িতে থাকলে মায়ের কাছে বায়না করত, খিচুড়ি রান্না করে দাও। রাবেয়া বেগমও মানা করতেন না। বাচ্চারা যেটা খেতে চায় তিনি চেষ্টা করেন সেটাই বানিয়ে দিতে। মা বাবার কথা মনে পড়ে। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়। চোখ বন্ধ করে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। হঠাৎই দুটো হাত শক্ত করে নিজের কোমরের আশেপাশে অনুভব করে ছায়া। চোখ খুলে তাকায়। নির্ঝর নিজের থুতনি ছায়ার ঘাড়ে ঠেকায়। বউজান, কি দেখছো? নিশ্চুপ ছায়া। নির্ঝর ছায়ার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দেয়। খোলা ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই কেঁপে ওঠে ছায়া। তুমি আমার নেশা হয়ে যাচ্ছ দিন দিন। ছায়াকে একটানে নিজের দিকে ঘুরিয়ে ব্যালকনি রেলিং এর সঙ্গে চেপে ধরে নির্ঝর। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির যোগ দিয়েছে। মুষলধারে বৃষ্টি। বৃষ্টির শেষ বাতাসের সঙ্গে বেলকনিতে এসে পড়ছে। যদিও কাজ দেওয়া আছে, তবে সেটা আটকানোর মানুষ বউয়ের সঙ্গে ব্যস্ত। ছায়ার ঘাড় ধরে নিজের দিকে তুলে ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে। চোখটা বন্ধ করে নেয় ছায়া। নির্ঝরের হাত দুটো ছায়ার কোমরে। বৃষ্টি এসে ভিজে গেছে ছায়া। ছায়ার ভেজা শরীরে হাত রাখতেই কেঁপে উঠছে ছায়া। নির্ঝর বাঁকা হাসে, কারণ সে প্রতিটা কম্পন অনুভব করছে ছায়ার। ছায়ার সঙ্গে বৃষ্টির পানির স্বাদ মিশে গিয়েছে। নির্ঝরের পাগল পাগল ঠেকছে নিজেকে। এই অবস্থা থেকে ফিরে যাওয়া সম্ভব নয়। নির্ঝর আরো গভীরে যাওয়ার আগেই ফোনটা বেজে ওঠে তার। বিরক্তি নিয়ে ছায়াকে ছেড়ে দেয় নির্ঝর। ভিজে গেছে ছায়া অনেকটা। শেষ লেগে ছায়াকে সরিয়ে এনে কাজ টেনে দেওয়ার সময় নির্ঝর খেয়াল করে বাগানে রোজি দাঁড়িয়ে। রোজকে দেখেও সে কাজ লাগিয়ে দেয়। রোজ এতক্ষণ সবটাই দেখেছে। একটা হৃদয় কতবার ভাঙবে মিস্টার চৌধুরী। রোজ চলে যায় বাড়ির ভেতর। তোয়ালে দিয়ে ছায়াকে জড়িয়ে নেয় নির্ঝর। কপালে কাপড় পাল্টে এসো। নির্ঝর বেরিয়ে যায় রুম থেকে। ছায়া গিয়ে কাপড় পাল্টে নেয়। হ্যালো মিস্টার হান, বলুন। জনাব,
আপনি যে খোঁজ নিতে বলেছেন আমি বের করেছি। জাহাজটা কার ছিল? জনাব, জাহাজটা অন্য দেশের হলেও মালিক আমাদের দেশেরই একজন মানুষ। এই জাহাজ দিয়ে কি হয়? স্মাগলিং হয়। জানলে অবাক হয়ে যাবেন, এই জাহাজ দিয়ে দেশ থেকে সকল প্রকার পণ্য পাচার হয়। মানে নির্দিষ্ট কিছু নয়, হতে পারে তা ড্রাগস, হতে পারে তা বেআইনি ওয়াইন, আরও অনেক কিছু। আমার দেশ থেকে? না, আমাদের দেশের মালগুলো আসে। এটাই তো আমাকে অবাক করছে। দেশের অভ্যন্তরে এমন একটা গ্যাং আছে যারা মিলে এইসব ব্যবসা করছে। দেশের অভ্যন্তরে এইসব কিছু এনে অবৈধ ব্যবসা করে। কিন্তু জনাব, অবাক করার বিষয় হলো এই সকল বিষয়ে এই পর্যন্ত কোনো প্রকার আজ আমরা পাইনি। হ্যাঁ, আজকের পার্টিতে দেখা পাওয়া যেতে পারে, কারণ সেখানে সকল প্রকার ধনী ব্যক্তি আসতে পারে। আমার মনে হয় যারা দেশের ভেতরে এইসব কিছু প্রবেশ করাচ্ছে তারা অবশ্যই বড় বড় বিজনেসম্যান। কিন্তু সমস্যা হলো আমাদের হাতে পোক্ত কোনো প্রমাণ নেই। ওকে, ধন্যবাদ মিস্টার হান, এটা আমার দায়িত্ব। আমাকে আর কোনো কাজে আসলে অবশ্যই বলবেন। জি। নির্ঝর কলটা কেটে দেয়। নির্ঝর? নির্ঝর পাশে ফিরে তাকায়। বাবা, রেডি হোসনি? যাবি না? নাকি আমি ক্যান্সেল করে দিব? না বাবা, যাব। ডিজাইনার এসেছে, কি পরবি সেটা বেছে নে। ওকে। নির্ঝর চলে যায় তার ড্রেসিং রুমে। সেখানে নির্ঝরের অ্যাসিস্ট্যান্ট নাবিল উপস্থিত। অতিরিক্ত ফর্সা নয়, আবার শ্যামলাও নয়, বেশ সুদর্শন একজন পুরুষ সে। সাদা রঙা শার্ট আর শরীরে বেশ মানিয়েছে। ঢিলা জিন্স সুদর্শনতা আরও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ নাবিল, হোয়াটসঅ্যাপ? জনাব, ছুটি তাহলে শেষ হলো? জি। থাইল্যান্ড ট্রিপ কেমন ছিল? অনেক এনজয় করেছি। নেক্সট টাইম আমরা ট্রিপে একসঙ্গেই যাব, ইনশাআল্লাহ। এসেছিস যখন অবশ্যই আমার আউটফিটটা চুজ করে যা। জি জি স্যার। এই যে, এটা পড়ুন। ওকে। নির্ঝর রেডি হয়ে বেরিয়ে আসে। নাবিল, গাড়ি বের কর, আমি আসছি। জি স্যার। নাবিল নির্ঝরের সব থেকে বিশ্বস্ত মানুষটা। প্রায় 5 বছর ধরে তারা একসঙ্গে কাজ করে। যখন নির্ঝর প্রেসিডেন্ট হয়নি তখন থেকে নাবিল নির্ঝরের সঙ্গে আছে। শাড়ি বদলে ছায়া একটা সাদা জামা পরেছে। বিছানায় বসে রুমের টিভিটা অন করে পা বুকের সামনে নিয়ে 2 হাত গুজে বসে নেটফ্লিক্স দেখছে। এখানে সব কিছু না কিছু না চাওয়াতেই পাওয়া যায়। এত কিছুর মাঝেও শান্তি নেই। নেটফ্লিক্সে একটা অ্যানিমেশন দেখছে ছায়া। এমন সময় নির্ঝর প্রবেশ করে ভেতরে নির্ঝরকে দেখেছে ছায়া। ছায়া থমকে যায়। এটা তার হাজবেন্ড? কি অসম্ভব সুদর্শন দেখাচ্ছে। নির্ঝর গিয়ে ছায়ার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। খাবার খেয়ে ঘুমাবে। হুম। নির্ঝর চলে যায়। ছায়া তখনও তাকিয়ে আছে নির্ঝরের দিকে। পার্টিতে পৌঁছে নির্ঝর এবং তার স্পাইরা বেশ লক্ষ্য করছে চারিদিকে, কিন্তু তেমন কোনো রেসপন্স পায়নি। হয়তো জাহাজ ধরা পড়ার কারণে ওরা সচেতন হয়ে গেছে। তবে সেখানে গিয়ে নির্ঝর এবং নাবিল বেশ কিছু সময় থাকেনি, বেশিক্ষণ থাকেনি তারা। তাদের কাজ ছিল যেটা সেটা করেই বাড়িতে চলে আসে। এতেই অনেক রাত হয়ে গিয়েছে। রাত 11টা 20 মিনিট। খাবার সামনে নিয়ে বসে আছে নির্ঝর। ছায়ার চোখে পানি টুপটুপ করে পড়ছে, যেন কোনো সময় গড়িয়ে পড়বে। আমি বুঝতে পারি না তোর। নির্ঝর থেমে যায়। চিৎকার করতে মন চাইছে কিন্তু পারছে না। এমনি মেয়েটা সারা দিন কান্না করছে। নির্ঝর খাবারগুলো সাইডে রেখে ছায়ার সামনে এসে ছায়ার হাতটা ধরে দাঁড় করায়। কি সমস্যা? ছায়া কিছুই বলছে না। নির্ঝর ছায়ার পেছনে থাকা দেওয়ালে একটা ঘুষি মারে। এমনি ক্লান্ত সে। তার উপরে বাসায় এসে ছায়া না খেয়ে সে শুনে বিরক্ত লাগে তার। ছায়া চোখ বন্ধ করে নেয়। তুই কেন এত জ্বালাস আমাকে? কি সমস্যা বল আমাকে। তুই কান্না কেন করছিস? আমি খাসির মাংস বা চিংড়ি মাছ কিছুই খাই না। নির্ঝর অবাক হয়ে তাকিয়ে আছে। মানে? আম্মু এগুলো খেতে দিয়েছে, আমি খাই না। আর বলতেও কেমন লাগছিল। আপনি জোর করবেন না। আমি না খেয়ে থাকলে কিচ্ছু হবে না। নির্ঝর তাকিয়ে আছে। সে বেবদ বনে গিয়েছে। তার সত্যি
সত্যি কিচ্ছু বলার নেই। তুমি এই জন্য কাঁদছো? আর খেতে চাইছো না? ছায়া হেঁচকি তুলে বলে, হ্যাঁ। নির্ঝর ছায়ার গাল দুটো ধরে নিজের কাছে নিয়ে আসে। "শ্, কাঁদছো কেন? কেঁদো না।" ছায়া নির্ঝরের বুকে নাক দিয়ে এদিকে ওদিকে করে। শুষ, কাঁদছো কেন? কেঁদো না। ছায়া নির্ঝরের বুকে নাক এদিক ওদিক করে। মা বাবার কাছে যাব। প্লিজ। যেতে পারবে না। আমি তো বললাম যেতে পারবে না। এত কেন যাব যাব করো? নির্ঝর নিজেকে শান্ত করে। চলো আমার সঙ্গে চলো। ছায়াকে নিয়ে নিচে চলে আসে নির্ঝর। প্লিজ কিচেন থেকে সবাই বেরিয়ে যান। সেখানে উপস্থিত সার্ভেন্টরা নির্ঝরের আদেশ শুনে সেখান থেকে বেরিয়ে যায়। ছায়া বুঝতে পারছে না কি হবে এরপর। কিছুক্ষণ আগে নির্ঝর বাড়িতে এসেছে। নির্ঝর খাবার এনে ছায়াকে দিয়েছে খাওয়ার জন্য। কিন্তু সে বলতেও পারছে না এই খাবারগুলো সে খায় না, আবার নির্ঝরের চাপে খেতেও পারছে না। মোট কথা ছায়ার নিশ্চুপতা নির্ঝরকে বিরক্ত বানিয়ে দিয়েছে। নির্ঝর পায়ে থেকে এপ্রন নিয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। এরপর ছায়ার কোমর ধরে ছায়াকে কিচেন কাউন্টারের উপর উঠিয়ে বসায়। ছায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, জাস্ট ওয়েট, আমি রান্না করে দিচ্ছি। এরপর নির্ঝর তার কাজে লেগে পড়ে। ছায়া সবটা দেখছে। সে খুবই দক্ষ হাতে সবকিছু জোগাড় করছে রান্নার জন্য। দেখতে দেখতে মুহূর্তের মাঝেই খুবই সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেল। সেটা নিয়ে নির্ঝর ছায়ার সামনে রাখে। খাও। ছায়া প্লেটটা হাতে নিয়ে খাবার মুখে দেয়। এটা সত্যি অসাধারণ স্বাদের। ছায়া খাবার খাওয়ার এক পর্যায়ে নির্ঝরের দিকে তাকায়। সে তাকিয়ে আছে। ছায়া এক চামচ খাবার নির্ঝরের সামনে ধরে। নির্ঝর বাঁকা হাসে। ছায়া বুঝতে পারে না হাসির অর্থ কি। নির্ঝর ঝুঁকে ছায়ার ঠোঁটের কোনায় লেগে থাকা খাবারটুকু শুষে নেয়। ছায়ার খাওয়া বন্ধ হয়ে গেছে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। খাওয়া শেষ করো বউজান। আমার ঘুম পাচ্ছে। টু বি কন্টিনিউ। রাতের গভীরতা বাড়ছে। দিনের সকল কাজ শেষ করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল আজ নির্ঝর। এরপরেও মেয়েটা না খেয়ে ঘুমানটা মেনে নেওয়া যাচ্ছিল না। নিজের হাতে কখনো নিজের জন্য রান্না করত না নির্ঝর। ভালোবাসা হয়তো এমনি, কাউকে মায়ার বন্ধনে জড়িয়ে নিলে তার জন্য সব করতে মন চায়। ছায়ার খাওয়া প্রায় শেষ। মেয়েটা খুবই পরিষ্কার করে খাবারগুলো শেষ করছে। এই যে এই মেয়েটা জোর করে হলেও তার কাছে আছে। তার বক্ষপিঞ্জরার মাঝে মেয়েটার বসবাস। তার স্ত্রী হিসাবে মেয়েটা এই চৌধুরী বাড়িতে এসেছে। যদি এই মায়াবিনী কখনো তার থেকে দূরে চলে যায়, যদি এই ছায়া নামক খুশিটুকু তার থেকে চলে যায়, এই মুহূর্তে তার কল্পনাকে ভয়ানক দুঃস্বপ্ন বানিয়ে দিচ্ছে এই চিন্তাগুলো। মাথাটা ঝিমঝিম করে ওঠে নির্ঝরের। এসব ভাবতেও কেমন লাগছে। যদি তা সত্যি হয়ে যায়। ছায়া। খাবারের শেষ লোকমা গালে দেওয়ার সময় নির্ঝরের শীতল কণ্ঠে নিজের নামটা শুনে মাথা তুলে তাকায় ছায়া। দ্রুত খাও। ছায়া প্লেটটা বেসিনে রেখে পানি খেয়ে নেয়। নির্ঝর এগিয়ে আসে। ছায়া পিছিয়ে যেতে নিলে নির্ঝর শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে ছায়ার। আমাকে এবং আমার অস্তিত্বকে কখনো অস্বীকার করার কল্পনা মাথায় আসলে কি করবে? ছায়া মাথা নিচু করে নেয়। তার আজও মনে হয় লোকটার সাথে তার কখনো দেখাই না হতো। কথা বলছো না কেন? কি করব? অস্বীকার করার কোন উপায় আছে কি? ঠোঁটের কোনায় ফোটে কিঞ্চিত বাঁকা হাসি। হ্যাঁ সেটাই তো। নির্ঝর ছায়াকে কোলে তুলে নেয়। ছায়া কেবল তাকিয়ে থাকে। অদ্ভুত প্রশ্ন, তার কোন উত্তর নেই। নির্ঝর ছায়াকে নিয়ে বেডরুমে চলে যায়। আর সবটা দেখছিল রোজ। চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। কি অদ্ভুত বলো। যখন থেকে বোঝা শিখেছি তখন থেকে তোমার জন্য রান্না করতে চেয়েছি। আর তুমি পুরো দেশের রাজা হয়েও একটা মেয়ের জন্য রান্না করছো। কি কপাল দেখো। যে পালাতে চায় তাকে শেকল দিয়ে আটকে রেখেছ। আর যে থেকে যেতে চাইছে তাকে জায়গা দিচ্ছ না। পৃথিবী এত নিষ্ঠুর কেন? কেন? কথাগুলো বলতে বলতে অশ্রুধার শরীরে জড়িয়ে থাকা শার্টখানা ভিজে যায় রোজের। ফর্সা মুখশ্রীর আকর্ষণ টানা টানা নাকটা।
কান্নার কারণে লাল হয়ে গিয়েছে নাকটা। আনিকা বেগম পানি নিতে নিচে এসেছেন। পুরোটা না হলেও পরের কাহিনীটা তিনি দেখেছেন। একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। এভাবে ভয় দিয়ে রাখলে যে কেউ থেকে যাবে। ছেলেটা এত ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। আনিকা বেগম গিয়ে রোজের ঘাড়ে হাত রাখে। হঠাৎ কারোর স্পর্শ পেয়ে কেঁপে ওঠে রোজ। কাঁদছিস কেন মা? যেন তিনি কিছুই জানে না, কিছুই দেখেনি। রোজ কান্না থামিয়ে দেয়। কিছু না বড় মা। এভাবে একজন প্রিন্সেস কান্না করলে মানুষ কি বলবে? যাকে দেখে পুরো দেশের মেয়েরা শিক্ষা নেয়, সে নিজে ভেঙে পড়লে কিভাবে হবে? রোজ চোখ মুছে নেয়। যাও রুমে যাও। রোজ চলে যায় নিজের রুমে। আনিকা বেগম পানি নিয়ে নিজের রুমে চলে যায়।